হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ আমরা পড়ব হচ্ছে 13 নাম্বার চ্যাপ্টার হিট। আমরা যে লুসেন্ট ফিজিক্সের যে সিরিজটা শুরু করেছিলাম তার 13 নাম্বার চ্যাপ্টার হচ্ছে হিট। তো বাংলায় আমরা যারা পড়াশোনা করেছি 9-10 হোক 11-12 হোক, তারা যারা মানে মানে সায়েন্সের এই চ্যাপ্টারটা যারা আমরা পড়েছি তারা আমরা কি পড়তাম? তাপ ও তাপমাত্রা। এখানে হিট বলে নাম দিয়েছে, ব্যাপারটা একই। তো এই চ্যাপ্টারটা পড়ার আগে আমাদের বেশ কিছু জিনিস যদি আমরা একটু জেনে নিই তাহলে চ্যাপ্টারটা পড়তে খুব ইজি হবে। ঠিক আছে, অনেকেরই চ্যাপ্টারটা কিন্তু একটু সমস্যা হয়, কিন্তু আমি সেই সমস্যা রাখবো না। খুব বেসিক থেকে জিনিসটা বুঝবো, তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। তো চলো, এখানে দেখবে আমরা তাপ ও তাপমাত্রা, তাপ মানে হিট, তাপমাত্রা মানে টেম্পারেচার। এই যে তাপ ও তাপমাত্রা ছোটবেলায় পার্থক্য পড়তাম, প্রথমেই বলা হতো তাপ যদি কারণ হয়, তাপমাত্রা হয় ফল। এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক। এইগুলো একটু বুঝে নাও, তাহলে চ্যাপ্টারটা পড়তে খুব ইজি লাগবে। বুঝতে পারলে? আমি প্রথম থেকেই সবটা শেষ করব, কিন্তু একটু এটা বুঝতে হবে। ধরো তুমি একটা হাঁড়ি নিয়েছো, হাঁড়িতে কি করেছো? এই হাঁড়িতে তুমি জল দিয়েছো। জল দিয়ে সেটা একটা ওভেন হোক বা কোথাও হোক, গ্যাস হোক, উনুন হোক, কোথাও হোক একটা দিয়েছো এই হাঁড়ি। এবার তারপরে কি হচ্ছে? তারপর আগুন জ্বালিয়েছো। ঠিক আছে, তাহলে তুমি কি দিচ্ছ? তুমি তাপ দিচ্ছ। এবার এখানে একটা থার্মোমিটার যদি তুমি রাখো, তাহলে কি দেখবে? এই থার্মোমিটারের টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়ছে। 25 ছিল, 26 হলো, 27 হলো। কেন? তুমি তাপ নিচে দিচ্ছ, উপরে হচ্ছে তাপমাত্রা বাড়ছে। এটাই স্বাভাবিক। তাহলে তাপ তুমি দিচ্ছ, তাহলে এটা যদি কারণ হয়ে থাকে, তাহলে তাপমাত্রা বাড়ছে, এটা হচ্ছে ফলাফল, তাই না? তুমি যত তাপ দেবে তত তাপমাত্রা বাড়বে। তাহলে তাপ দিলে তাপমাত্রা বাড়লো, তাহলে তাপ হচ্ছে কারণ, তাপমাত্রা হচ্ছে তোমার ফলাফল। হলো। আর একটা ছোটবেলা থেকে দেখবে একটা জিনিস তুমি পড়ে আসছো, হিট ট্রান্সফার হয় কিন্তু টেম্পারেচার ট্রান্সফার হয় না। এরকম কথা তুমি কোথাও শোনোনি যে হিট ট্রান্সফার শুনেছো, টেম্পারেচার ট্রান্সফার শুনেছো? তার কারণ কি? তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চারিত হয়, বা পাতি কথায় তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তার সব থেকে বড় এক্সাম্পল কি? তার সব থেকে বড় এক্সাম্পল, তুমি একটা এরকম স্পুন নেবে, চামচ নিয়ে কি করবে? নিয়ে তুমি একদিকটা আগুনে দেবে, দেখবে তোমার এখানে, আমার হাতটা দেখো, একদিকে আগুন দেবে, দেখবে তোমার এইটা আস্তে আস্তে গরম লাগছে, তোমার হাতটা কিছুক্ষণ বাদে তুমি আর ধরে রাখতে পারছো না। তার কারণ কি? এখানে তুমি তাপটা আগুনে ধরেছিলে, ওই তাপটা কি হয়েছে? ওই স্পুন দিয়ে সঞ্চারিত হয়ে বা এখান দিয়ে এখানে এসে তোমার হাতে গরম করছে। তাপ কি হচ্ছে? সঞ্চারিত হয়, ট্রান্সফার হয়। টেম্পারেচার কিন্তু সঞ্চারিত হয় না বা ট্রান্সফার হয় না। ঠিক আছে, এগুলো বেসিক জিনিস। এই এই 2 নাম্বার পয়েন্ট আমি একটু পরে বলছি। চলো এবার আমি একদম প্রথম থেকে শুরু করি। এবার দেখো জিনিসটা বুঝতে ভালো লাগবে। কি বলছে? বলছে হিট ইজ আ ফর্ম অফ এনার্জি। মানে কি? হিট বা তাপ, তাপ বেসিক্যালি কি? বেসিক্যালি তাপ একটা শক্তি, তাই না? হিট কি বলছে? আ ফর্ম অফ এনার্জি। তাপ হচ্ছে একটা শক্তি, যেটা কি করে? হুইচ ফ্লোজ। ঠিক আছে, যেটা কি করে? যেটা ফ্লো করে বা সঞ্চারিত করে ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার বডি। ঠিক আছে, একটা বডি থেকে অন্য বডি, একটা জায়গা থেকে অন্য জায়গায় এটা সঞ্চারিত হয় বা ট্রান্সফার হয়, তাই না? ডিউ টু দ্য ডিফারেন্স ইন দ্য টেম্পারেচার বিটুইন দ্য বডিজ। কিসের জন্য? তাদের টেম্পারেচার বা তাপমাত্রা পার্থক্যের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চারিত হয়। আমি তোমাকে এক্ষুনি এই এক্সাম্পলটাই দিলাম না? আমি ওই জন্যই একটু বেসিক জিনিসটা বলে রেখেছি। তাহলে কি বলছে বই? বই বলছে তাপ হচ্ছে এক প্রকার শক্তি। এইটা ধরো একটা হচ্ছে তোমার লোহার দণ্ড, ঠিক আছে? এটা হচ্ছে তুমি আগুনের ফ্লেমেতে রেখেছো, ঠিক আছে? এখানে আগুন জ্বলছে। তাহলে কি বলছে দেখো, যখনই আগুনটা জ্বললো তাহলে এই জায়গাটা হিট হলো, তুমি হিট দিচ্ছ এই জায়গাটা, তাহলে কি হচ্ছে? এই জায়গাটা টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে। তাহলে এই জায়গাটা ধরো পুরো লোহার দণ্ডটার টেম্পারেচার ছিল, আমি ধরে নিলাম 25°C। তুমি এই জায়গাটা যেই হিট দিচ্ছ তখন কি হচ্ছে? আস্তে আস্তে এটা 27 হচ্ছে, তারপর বাড়তে বাড়তে 30 হচ্ছে। ঠিক আছে, 27° টেম্পারেচার, 30° টেম্পারেচার, এরকম ভাবে আস্তে আস্তে বাড়ছে। যখনই বাড়ছে তখন কি হচ্ছে? এখানে তো 25ই আছে, কারণ টোটালে তো 25 ছিল। এই যে পার্থক্য হয়ে গেল, এখানে বলছে দেখো ডিফারেন্ট টেম্পারেচার, এই যে উষ্ণতা বা তাপমাত্রার যে পার্থক্যটা হয়ে গেল, তখন কি হবে? এদিক থেকে এদিকে কি হচ্ছে? হিট সঞ্চারিত হবে। তাই জন্যই তোমার এখানে হাত দেওয়া থাকলে হাতটা গরম লাগছে আস্তে আস্তে। বোঝা গেল? তাহলে আরেকবার পড়ে নাও এটা বোঝার পর। কি বলছে? হিট ইজ আ ফর্ম অফ এনার্জি। ঠিক আছে, হিট কি বলছে? তাপ হচ্ছে একটা শক্তি, হুইচ ফ্লোজ, যেটা ফ্লো করে ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার বডি, একটা বডি থেকে অন্য বডিতে ফ্লো করছে, ডিউ টু দ্য ডিফারেন্স ইন টেম্পারেচার বিটুইন দ্য বডিজ। ঠিক আছে, তাদের ওদের মধ্যে কি হচ্ছে? ওদের মধ্যে হচ্ছে তোমার তাপমাত্রার যে ডিফারেন্স বা পার্থক্য, তার জন্য এটা হচ্ছে তোমার ফ্লো করছে এক জায়গা থেকে অন্য জায়গায়।
ঠিক আছে, এটা আমি একটা বস্তুর উপরই বলেছি, ওখানে ডিফারেন্ট বস্তু দিয়েছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একটা ধরো তোমার মানে কি বলবো, মানে রুটি করার যে তাওয়া সেটা গরম হয়ে আছে, তুমি ওখানে হাত দাও, তুমি সঙ্গে সঙ্গে হাতটা মানে সরিয়ে নিচ্ছ, তার কারণটা কি? এটার টেম্পারেচার অনেক বেশি হয়ে আছে আর তোমার হাতের টেম্পারেচার অনেক কম আছে। তুমি যেই হাতটা দিয়েছো ওখান থেকে তোমার হাতের টেম্পারেচার মানে খুব জোরে এসছে, তোমার হাতটা গরম লাগলো, এটাই তো ব্যাপার। তাহলে এখান থেকে মনে রাখবে কি, তাপমাত্রা হলো এক প্রকার শক্তি, আর মানে সরি হিট হলো এক প্রকার শক্তি, আর কি হচ্ছে হিট ট্রান্সফার হয় কোথা থেকে, উষ্ণতম জায়গা থেকে শীতলতম জায়গায় হিট হচ্ছে ট্রান্সফার হয়। বোঝা গেল? নেক্সট কি বলছে, দ্য অ্যামাউন্ট অফ হিট কন্টেন্ট ইন আ বডি ডিপেন্ডস আপন দ্য মাস অফ দ্য বডি। তাহলে কি বলছে, এই যে অ্যামাউন্ট অফ হিট, ঠিক আছে, মানে তাপ যে কতটা কন্টেন্ট করবে একটা বডি বা একটা বস্তু, কতটা তাপ তার মধ্যে রাখবে, সেই জিনিসটা কার উপরে নির্ভর করে বা ডিপেন্ড করে, সেই বস্তুটার মাসের উপরে বা ভরের উপরে। বুঝতে পারলে? মানে একটা লোহার টুকরো, এটার মধ্যে কত হিট কন্টেন্ট থাকবে, মানে কত হিট থাকবে, সেটা ডিপেন্ড করবে ওই লোহার টুকরোটার কত ভর তার উপরে। আমি বোঝাতে পারলাম? মনে রাখবে এখানে ভর, ভরের উপরে নির্ভর করে। এটা কিন্তু পরীক্ষায় আসে, অনেক জায়গায় তোমার আয়তন দিয়ে দেবে, ঠিক আছে, বাকি আরো 5টা মানে তোমার দিয়ে দেবে, কিন্তু এখানে ভরের উপর নির্ভর করে। ঠিক আছে, এরপর দেখো, এরপর বলছে ইফ ডাব্লু ওয়ার্ক ইজ পারফর্ম অ্যান্ড হিট প্রডিউস ইজ এইচ, দেন, বই এইটা বলছে, আমি বলছি এইটা মুখস্থ করে রাখো, ডাব্লু প্রপোর্শনাল এইচ। ঠিক আছে, মানে কি বলছে, বলছে ধরো ডাব্লু কাজ করা হলো, ঠিক আছে, এবং তাতে যে তাপ উৎপন্ন হলো সেটা হচ্ছে এইচ, তাহলে তাদের সম্পর্ক কি, ডাব্লু সমানুপাতি এইচ বা ডাব্লু প্রপোর্শনাল এইচ। এইটা কি করে বুঝবে, দেখবে এক্ষুনি বুঝে যাবে। মানে কি বলছে, ধরো একটা কাজ করা হলো, সেই কাজটা ডাব্লু, তাই তো, এবং তাপ উৎপন্ন হলো, তাহলে তাদের মধ্যে সম্পর্ক কি? ঠিক আছে, এইটা মানে কি, প্রপোর্শনাল মানে সরল সম্পর্ক। আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, তুমি নিজে করো, এই হাতটা নাও, দুটো হাত নিয়ে এরকম ভাবে ঘষো, দেখো আমরা কাজ করছি, ডাব্লু কাজ করছি, এবার দেখো হাতটা গরম হচ্ছে, হাতটা ভয়ঙ্কর ভাবে গরম হচ্ছে, তুমি যত করবে তত হাত গরম হবে, একটা টাইম বাদে তুমি হাতটা রাখতেই পারবে না। তার মানে কি, তুমি কাজ করলে তাপ উৎপন্ন হচ্ছে, এবং তুমি যত বেশি কাজ করবে তত বেশি তাপ উৎপন্ন হবে, যত কম কাজ করবে তত কম তাপ উৎপন্ন হবে। সিম্পল জিনিস। এই জিনিসটাই অন্যভাবে বলা যায়, ধরো তুমি একটা মানে কিছু একটা রেখেছো লোহার জিনিস, তার উপরে হাতুড়ি মারছো, দেখবে গরম হয়ে যায় জায়গাটা, তুমি যত হাতুড়ি মারবে তত গরম হয়ে যাবে। তার কারণ কি, যত বেশি কাজ তত বেশি তাপ উৎপন্ন, এটাই তো সরল সম্পর্ক। তোমরা সে অঙ্কে সবাই পড়েছো না, সরল সম্পর্ক মানে কি, একটা জিনিসের যখন বাড়ে আর একটা জিনিস সেটা যেন বাড়তে থাকে, আবার যখন কমবে যেন সেটাও কমতে থাকে, তাই না? সরল সম্পর্ক মানে সেইটা। তাহলে এখানে দেখো ডাব্লু প্রপোর্শনাল এইচ মানে কি, সরল সম্পর্ক, যত বেশি কাজ তত বেশি তাপ উৎপন্ন, তাই না? যত বেশি কাজ তত বেশি দেখো তাপ উৎপন্ন, প্রচন্ড হাত গরম হয়ে যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে সম্পর্ক। এইবার দেখো তাহলে কি বলছে, ডাব্লু ইকুয়াল টু, যখন আমরা এটা করছি ইকুয়াল কি করলে হয়, সমানুপাতি সম্পর্ক, যখন জাস্ট সমানুপাতিটা যখন আমরা কি করি, সমানুপাতিটা যখন আমরা তুলতে চাই তখন কি করি, একটা কনস্ট্যান্ট আনি বা ধ্রুবক আনি, তাই না? সেই ধ্রুবকটা এখানে ধরা হয় জে। ঠিক আছে, সেই ধ্রুবককে আমরা বলি কি, জে, যেটাকে কি বলা হয়, দেখো এখানকার ধ্রুবক হচ্ছে এই জে, হচ্ছে কনস্ট্যান্ট, যেটাকে আমরা কি বলি, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। বোঝা গেল? আর এই জে এর মান কত, পরীক্ষায় খুব আসে, এই ভ্যালুটার মান হচ্ছে 4.2 মনে রাখবে, অথবা 4.186 জুল পার ক্যালোরি, এটা অবশ্যই মনে রাখবে, জুল পার ক্যালোরি এই জে এর ভ্যালু। ঠিক আছে, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট এর ভ্যালুটা কিন্তু পরীক্ষায় আসে 4.2, এমনি তোমাকে মনে রাখতে হবে, সুতরাং এটা মনে রাখবে আর কি। যাই হোক, এর একটা ট্রিক আমি বানিয়েছিলাম, দেখবে, মানে এটা অনেকে ভুলে যায়। ঠিক আছে, ডাব্লু প্রপোর্শনাল এইচ অনেকে ভুলে যায়, আবার কি হয়, ডাব্লু ইকুয়াল টু জে এইচ, এই যেটা তো অনেকে ভুলেই যায়, তাই জন্য আমি মনে রাখি, এখানে দেখো আমি একটা কথা লিখে রেখেছি, ওঝা। দেখবে আগেকার দিনে যারা ওঝা আছে, ওঝা বানানটা লেখো, ও ঝা, ঠিক আছে, এটা আমি বাদ দিলাম, ওঝা। ঠিক আছে, আগেকার দিনে ওঝারা দেখবে এসে এরকম ভাবে তন্ত্রমন্ত্র করতো, দেখবে হাত ফাত ঘষে টসে, ঠিক আছে, ওইসব ধুলো টুলো নিয়ে তন্ত্রমন্ত্র করতো, আমরা ছোটবেলায় দেখতাম যারা সাপের খেলা টেলা দেখায়, এসে ওই রকম ভাবে তন্ত্রমন্ত্র করতো। ঠিক আছে, ওখান থেকে মনে রাখবে ওঝা, ডাব্লু ইকুয়াল টু জে এইচ, ওঝা। বুঝতে পারলে? তো যাই হোক, যার এমনি মনে থাকবে সে মনে রাখবে, এটা জাস্ট আমি আমি আমার যারা অফলাইন স্টুডেন্ট তাদেরকে ওইভাবে মনে রেখেছি, সুতরাং এখানেও বলে দিয়েছি। ঠিক আছে, একটা কিছু না, একটা কিছুর কানেক্টিং এ মনে থাকলে জিনিসটা না মাথায় থাকে,
অনেকের কাছে বিষয়টা হাস্যকর যে এর জন্যও ট্রিক, একটা কিছু সাপোর্টে মনে থাকলে না জিনিসটা মাথায় পুরো সবসময় থাকে, কেন অনেকে আছে পরে ভুলে যাবে, বুঝতে পারলে? যাই হোক, তো ওঝা মনে রাখবে ডাব্লিউ ইকুয়াল টু জে, মানে ডাব্লিউ ইকুয়াল টু জেইচ, আমি আবারও বলে দিই ডাব্লিউ ইকুয়াল টু জেইচ। তো দেখো তাহলে কি বললাম আমি, তাহলে আমি এখানে যেটা যেটা বললাম সেটা হচ্ছে এই যে এখান থেকে আমরা দু তিনটে জিনিস শিখলাম এই পেজ থেকে। সেটা কি? সেটা হচ্ছে এই যে প্রথম কথা হচ্ছে হিট কি, হিট হচ্ছে একটা, এক সেকেন্ড দাঁড়ান আমি একটু মুছে নিই, আমি একদম রিভিশন করাতে করাতে চলে যাব, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে হিট কি, হিট হচ্ছে একটা এনার্জি, ফর্ম অফ এনার্জি, এটা শিখলাম। এর ট্রান্সফার হয় গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায়, ঠিক আছে? তারপরে কি সম্পর্কটা বললাম, তোমরা এই বইয়ের সম্পর্কটা বাদ দেবে, আমি যেটা বলছি সেটাই পড়বে, ঠিক আছে? একই জিনিস। তো দেখো আমরা কি পড়লাম, আমরা বললাম ডাব্লু প্রপোর্শনাল এইচ বা ডাব্লু সমানুপাতি এইচ, ওঝা দিয়ে আমরা মনে রাখতে পারি। আর এই যে যে কনস্ট্যান্টটা আমরা আনলাম সেই কনস্ট্যান্টটাকে আমরা কি বলছি, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, যার ভ্যালু কোথায়, যার ভ্যালু হচ্ছে 4.2 আমরা বলতে পারি, আর স্পেসিফিক ভাবে বললে 4.186 জুল পার ক্যালোরি। এবার জুল পার ক্যালোরি এটা কেন এসছে অনেকের প্রশ্ন আসতে পারে, আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি। দেখো ডাব্লু ইকুয়াল টু জে এইচ, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, জে ইকুয়াল টু কি লিখতে পারি, ডাব্লু বাই এইচ, ঠিক আছে? তাহলে জে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ডাব্লু বাই এইচ। আচ্ছা ডাব্লু মানে কি, ওয়ার্ক, ওয়ার্কের একক কি, ওয়ার্কের একক হচ্ছে জুল। আর এইচ মানে কি, এইচ মানে হচ্ছে তোমার হিট, তাপ, তাপের একক কি, তাপের একক হচ্ছে ক্যালোরি। তাহলে হলো জুল পার ক্যালোরি, দেখো 4.2 জুল পার ক্যালোরি তোমার এসছে, জের ভ্যালুই তো ওখানে জানতে চেয়েছে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার, ঠিক আছে? আচ্ছা এই যে জের যে ভ্যালু সেটা মানে কি বলছে, বলছে ইট মিনস ইফ 4.186 জুল অফ ওয়ার্ক ইজ পারফর্ম 1 ক্যালোরি অফ হিট ইজ কনজিউম। মানে কি বলছে, বলছে তুমি যদি এতটা কাজ করো, 4.186 যদি তুমি কাজ করো তাহলে ক্যালোরি কত উৎপন্ন হবে, 1 ক্যালোরি তাপ উৎপন্ন হবে, বোঝা গেল? তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে ইউনিট অফ হিট, ঠিক আছে? ইউনিট অফ হিট এইটা আমি তোমাদের একটু অন্যভাবে বলে দিই, তখন আমি বললাম না পরে বলবো। দেখো তাপ ও তাপমাত্রার একক এটা আমাদের জানতে হবে। তাপের একক দুটো, একটা সিজিএস পদ্ধতিতে একটা এসআই পদ্ধতিতে, ঠিক আছে? তো দেখো তাপ আর তাপমাত্রার এককও তাই, সিজিএস পদ্ধতিতে এসআই পদ্ধতিতে। তাপের একক কি মনে রাখবে, সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। আমরা সিজিএস মানে কিভাবে মনে রাখবো, সিজিএস কটা কথা আছে এখানে, 1 2 3, সিজিএস তিনটে, আর ক্যালোরি যখন আমরা লিখি সিএএল লিখি, ক্যালোরি। তাহলে এখানেও তিনটে আছে, সিএএল ক্যাল, বুঝতে পারলে? আর তাপের এসআই একক কি, তাপের এসআই একক দেখো দুটো আছে, এসআই, আর এখানে দেখো জুল, জয়শূল্য জুল, বুঝি জয়শূল্য জুল, তাই না? তো তাহলে আমরা কি বলতে পারি, জুল। তাহলে এখানে কি হয়ে গেল, দুটো আছে, তাহলে এসআই একক হচ্ছে জুল। অনেকের এমনি মনে থাকে, যাদের মনে থাকে না তারা এইভাবে মনে রাখবে। তাহলে আমরা কি বলছি, তাপের সিজিএস একক কি, সিজিএস তিনটে কথা, তাহলে কি হচ্ছে সিএএল, সিজিএস একক হলো ক্যালোরি। তাপের এসআই একক এসআই দুটো কথা, বুর্গি জয়শূল্য জুল দুটো কথা, তাহলে কি হলো, তাহলে তাপের এসআই একক হয়ে গেল জুল, বোঝা গেল? এবার চলে এসো তাপমাত্রা। তাপমাত্রা সিজিএস একক দুটো, যেটা আমরা সবসময় বলে থাকি, মানে হচ্ছে তোমার ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? তাপমাত্রা দুটো একক কি, আমরা সবসময় যেটা বলে থাকি ডিগ্রি সেলসিয়াস এবং ডিগ্রি ফারেনহাইট। আর এসআই একক কি হচ্ছে, এসআই একক হচ্ছে কেলভিন, ঠিক আছে? এইবার ওরা কি বলছে দেখো, বলছে ইউনিট অফ হিট, ঠিক আছে? কি বলছে প্রথমে, সিজিএস ইউনিট। সিজিএস ইউনিট কি বললাম হিটের, একটা হচ্ছে তোমার ক্যালোরি যেটা সিজিএস ইউনিটে হবে, আর একটা কি, আর একটা হচ্ছে তোমার মানে এসআই ইউনিটে হবে জুল, ঠিক আছে? এইবার এটা দেখো এই যে সিজিএস ইউনিট, ঠিক আছে, ক্যালোরি, এই ক্যালোরির হচ্ছে কি তোমার সংজ্ঞা এরা দিতে চাইছে, যেটা অ্যাকচুয়ালি কিন্তু তোমাদের খুব একটা দরকার নেই, ঠিক আছে? তোমাদের কিন্তু সেই অর্থেও ক্যালোরির মানে সংজ্ঞাটা তোমাদের দরকার নেই, তবু ওরা দিতে চাইছে, তাই আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। দেখো ক্যালোরি বলছে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট required to raise the temperature of 1 gram of pure water through 1 degree Celsius। মানে কি বলছে, মানে বলতে চাইছে যে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট, এটা হচ্ছে হিটের সেই পরিমাণ, মানে সেই পরিমাণ মানে হিট যেটা কি করে, যেটা হচ্ছে 1 গ্রাম পিওর ওয়াটারকে, 1 গ্রাম জলের যে মানে টেম্পারেচার সেটা কি করে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে দেয়। মানে মানে ধরে নাও
তুমি, আচ্ছা আমি একদম মানে পুরো বোঝানোর মতো করে বলছি, ঠিক আছে, পাতি ভাবে বলছি। প্রথমে কি করবে, তুমি 1 গ্রাম জল নেবে, 1 গ্রাম পিওর ওয়াটার নেবে। এবার 1 গ্রাম পিওর ওয়াটার কিভাবে নেবে, ঠিক আছে, অনেকেই 1 গ্রাম মানে খুব ছোট, মানে 1 ছিপি জল, এখানে ছিপি আছে, আমি এখানে করেও রেখেছি, দাঁড়াও দেখো, এই যে সিরিঞ্জগুলো হয় না, ডাক্তারি যে সিরিঞ্জগুলো হয় না, দেখো আমি এখানে এনেছি, দেখবে একদম সরু বাচ্চাদের মাঝে মধ্যে দেয়, দেখবে একদম বাচ্চাদের, ওগুলো হচ্ছে ওই 1 ml বলা হয়, এগুলোই প্রায় 1 গ্রামের মতো, একদম একটুখানি জল থাকে ওর ভিতরে, ঠিক আছে, একদম দেখেছো পাতলা সরু সিরিঞ্জ থাকে, বাচ্চাদের দেয় দেখবে। তো এর মধ্যে কত জল থাকবে, এর মধ্যে 1 ছিপিও না, একদম একটুখানি জল থাকবে, বোঝাতে পারলাম? এই যে 1 গ্রাম জল মানে ওই যে সিরিঞ্জে যতটা জল ধরে, তুমি কি করবে বলো তো, মানে এগুলো না একবার একবার মানে না বাস্তবে একটুখানি ভেবে নেবে, তাহলে দেখবে কখনো ভুলবে না। একটা ওই সিরিঞ্জ নেবে, নিয়ে এরকম হাতে জলটা ফেলবে, দেখবে এটা একটুখানি এরকম হাতের দেখবে তালুতে একটুখানি জলটা থাকবে। ওই যে পিওর ওয়াটার, তার মানে কি, ওই পিওর ওয়াটারটা তুমি ধরো নিলে, নিয়ে একটা পাত্রে রাখলে, ছোট্ট পাত্রে রাখলে, একটা এই পিওর ওয়াটারটা নিলে, নিয়ে একটা ছোট্ট পিওর ওয়াটার, একদম অল্প জল হবে এখানে, একদম অল্প জল, এইরকম অল্প জল হবে। এইবারে তুমি এখানে একটা কি করলে, তুমি এখানে একটা থার্মোমিটার দিয়ে রাখলে, থার্মোমিটার দিয়ে রাখলে এখানে, থার্মোমিটার কত ডিগ্রি ধরে নাও, থার্মোমিটার আছে তোমার, এই জলটা হচ্ছে তোমার 25 ডিগ্রি, 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, থার্মোমিটার দেখাচ্ছে। এইবার তুমি কি করছো, এইবার তুমি নিচে দিচ্ছ আগুন, ঠিক আছে, নিচে কি দিচ্ছ, নিচে দিচ্ছ ফ্লেম, আমি আঁকতেও পারি না ভালো, যাই হোক, তো নিচে দিচ্ছ তুমি আগুন। এইবারে তাহলে তুমি কি দিচ্ছ, তুমি হিট দিচ্ছ, তার জন্য কি হচ্ছে, তার জন্য হচ্ছে তোমার টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে, বা তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে, যত তুমি তাপ দেবে তাপমাত্রা বাড়বে, এটা তুমি আমি একদম প্রথমে শিখিয়েছি। তাহলে দেখো এই যে তাপটা তুমি দিচ্ছ এখানে, এখানে 25 ডিগ্রি ছিল, এটা এক সময় 26 ডিগ্রি সেলসিয়াস হবে। তার কারণ কি, নিচে তাপ তো দিচ্ছি, জলটা তো আস্তে আস্তে টেম্পারেচার বাড়াবে, তাহলে 25 ডিগ্রি আছে, সেখান থেকে 26 ডিগ্রিতে গিয়ে যখন পৌঁছচ্ছে, তার মানে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়লো। এটার জন্য দায়ী কে, এটার জন্য দায়ী হচ্ছে নিচের এই তাপটা, এই যতটা পরিমাণ তাপ ওই 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ালো, এবং সেটা 1 গ্রাম জলের, সেটা কি আমরা 1 ক্যালোরি বলি। মানে পাতি কথায় কি, পাতি কথায় হচ্ছে এইটা, ধরো এইটুকু একটা জল নিলাম আমার হাতের নিচে, আমি গরম করছি, ঠিক আছে, এবং সেই এখানে টেম্পারেচারটা কি হলো, থার্মোমিটারে দেখছি 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে, তার মানে এখান থেকে আমি বলতে পারি যে 1 গ্রাম পিওর ওয়াটারের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে যতটা তাপের প্রয়োজন হয়, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি 1 ক্যালোরি, ঠিক আছে। এটা হচ্ছে দেশীয় পদ্ধতি। এবার চলো ইন্টারন্যাশনাল ক্যালোরি কি সেটা দেখে নেওয়া যাক। ইন্টারন্যাশনাল ক্যালোরি মানে জিনিসটা সেম, একদম জিনিসটা সেম, সেই তুমি 1 গ্রাম জল নেবে, পিওর ওয়াটার নেবে, সেই পিওর ওয়াটারটা নিয়ে করছে, তার হচ্ছে তুমি কি করছো, তার টেম্পারেচারটা তুমি 1 ডিগ্রি সেলসিয়াসই বাড়াবে, তার জন্য যে পরিমাণ তাপ লাগবে সেটাই হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ক্যালোরি। কিন্তু ওরা কি করে, ওরা এই যে আমি 25 ডিগ্রিটা ধরে নিয়েছিলাম, ওরা এটা 25 ডিগ্রি রাখবে না, ওরা ওই যে পিওর ওয়াটারটা নেবে, ওই পিওর ওয়াটারের টেম্পারেচারটা প্রথমে কত রাখবে, ধরো আমি আর একবার ছবিটা আঁকছি, দেখো এই হয়ে গেল তোমার সেই পাত্র, পাত্রর উপরে হয়ে গেল এই জল, 1 গ্রাম জল, একদম ছোট্ট জল, মানে 1 গ্রাম মানে অল্প পরিমাণ জল, ছোট্ট আবার জল কি হয়, মানে অল্প পরিমাণ জল। এখানে আমি কি করব, এখানে আমি একটা থার্মোমিটার রাখলাম, যে থার্মোমিটারটা আমি আগে বলেছিলাম না যে কোনো টেম্পারেচার ধরে নিতে পারি, যেটা আমি 25 ধরে নিয়েছিলাম, এখানে কিন্তু ওরা বলছেন না, তুমি স্পেসিফিক রাখো হচ্ছে 14.5 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, নিচে কত থাকবে, 14.5 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এরপরে কি করব, এরপরে নিচে হচ্ছে কি করব, নিচে হচ্ছে আমি ফ্লেম দেব, আগুন জ্বালাবো, ঠিক আছে, যখনই আগুনটা জ্বালাবো এই 14.5 থেকে যখন ওটা পৌঁছে যাবে কোথায়, আমার 15.5, 14.5 থেকে যখন ওটা 15.5 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছে গেল, মানে 1 ডিগ্রি এখানেও বাড়লো, তার জন্য যে পরিমাণে এই তাপটা আমি দিলাম সেটাকে কি বলবো, 1 ইন্টারন্যাশনাল ক্যালোরি। মানে জিনিসটা পুরো সেম, শুধুমাত্র ওখানে কি বলে দিচ্ছে, স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে তুমি 14.5 থেকে 15.5 অব্দি বাড়াও, তাহলে জিনিসটা আরো ভালোভাবে পাওয়া যাবে। এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যালোরি। আমি বোঝাতে পারছি, আশা করি সবাই বুঝতে পারছো, কেননা জিনিসটা মানে খুবই সিম্পল, তাই না, জাস্ট একটুখানি, আমি জিনিস পাচ্ছি না কিছু, এই তো এখানে একটুখানি জল নিলাম, জলটা নিয়ে একটু গরম করলাম, দেখলাম 1 ডিগ্রি বেড়ে গেছে, আচ্ছা আচ্ছা কতটা তাপ দিলাম, সেটাই 1 ক্যালোরি হয়ে গেল। এইবার চলো এফপিএস, ঠিক আছে, এফপিএস ইউনিট, আমরা জানি এফপিএস ইউনিট ফুট পাউন্ড সেকেন্ড, তাই না। এফপিএস ইউনিট কি বলছে তাপের, বলছে বিটিএইচইউ, যেটাকে ব্রিটিশ থার্মাল ইউনিট বলে, যেটাকে কি বলি আমরা, ব্রিটিশ থার্মাল ইউনিট, সেম জিনিস,
একদম সেম জিনিস। যেহেতু ব্রিটিশরা কি করে, আমাদের মতো তো ওরা 1 গ্রাম জল নেবে না, ব্রিটিশরা কি নেয়, ব্রিটিশরা 1 পাউন্ড জল নেয়। ঠিক আছে, একই জিনিস, আলাদা কিচ্ছু নয়। শুধুমাত্র কি হচ্ছে, আমরা যেমন 1 গ্রাম জল নিই, ওরা 1 পাউন্ড জল নেবে, কারণ ওদের ওখানে গ্রাম চলে না, ওদের ওখানে পাউন্ড চলে। তাহলে 1 পাউন্ড পিওর ওয়াটার নেবে, বোঝা গেল। এইবারে ওই পিওর ওয়াটারটাকে কি করবে ওরা, আমরা ডিগ্রি সেলসিয়াস বলি, ওরা ফারেনহাইটে হিসাব করে, 1 ফারেনহাইট বাড়াবে। ওই 1 পাউন্ড জল মানে আমাদের 1 গ্রাম জলের থেকেও হাফ, বুঝতে পারলে। 1 পাউন্ড জল মানে আমাদের 1 গ্রাম জল যতটা হয় তারও প্রায় হাফের থেকেও একটু কম, অতটুকু জল নেবে। জল নিয়ে তার টেম্পারেচার 1 ফারেনহাইট বাড়াবে। বাড়াতে যে পরিমাণ তাপের রিকোয়ার ছিল বা যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা কি বলে, কি বিটিএইচইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট। এইবার চলো এদের মধ্যে রিলেশন। রিলেশন কি বলছে, বলছে 1 বিটিএইচইউ, 1 বিটিএইচইউ ইকুয়াল টু কত, 252 ক্যালোরি। 1 বিটিএইচইউ ইকুয়াল টু কত, 252 ক্যালোরি। ঠিক আছে, ব্রিটিশ থার্মাল ইউনিট। এইবার আমি তোমাদের একটা কথা বলি, 252। আচ্ছা, এই নাম্বারটা মনে রাখা অনেকের ক্ষেত্রে একটু চাপ হবে হয়তো। এই নাম্বারটা তোমরা কোথায় দেখেছো বলো তো, 252? রিলেট করবে, ইতিহাস, ভূগোল, সায়েন্স সবকিছু রিলেট করবে, দেখবে পড়তে সহজ লাগবে। আমি এখানে লিখে রেখেছি, কলকাতার জনঘনত্ব, কলকাতার ডেনসিটি কত, 24,252 প্রতি স্কোয়ার কিলোমিটারে, তাই না? 24টা বাদ দিয়ে দাও, 252ই পড়ে থাকে। যেখানে যা নাম্বার পাবে, তোমরা সবাই ভূগোল আশা করি পড়েছো, ভূগোলতে এই জিনিসগুলো তোমরা বারবার পড়ে পড়ে গাঁথিয়ে গাঁথিয়ে মুখস্থ করে নিয়েছো, তাই না? তাহলে কলকাতার জনঘনত্ব কত, 24,252, 24,252 প্রতি বর্গ কিমিতে, তাই না? এই তো 252, এখান থেকেই মনে রাখবে। তাহলে 1 বিটিএইচ ইকুয়াল টু কত, 252 কিলো ক্যালোরি। এই নাম্বারের সাথে ওই নাম্বার দেখবে, মানে রিলেট করে দেবে, ওই নাম্বারের সাথে ওই নাম্বার রিলেট করে দেবে, মুখস্থ হতে সুবিধা হবে। আর 1 থার্ম ইকুয়াল টু কি, 1 থার্ম ইকুয়াল টু হচ্ছে 1 লক্ষ বিটিএইচইউ। ঠিক আছে, 1 লক্ষ ব্রিটিশ থার্মাল ইউনিট, বাট হচ্ছে 10⁵ ব্রিটিশ থার্মাল ইউনিট। এইবার দেখো 1 ক্যালোরি। 1 ক্যালোরি মানে কত, 1 ক্যালোরি মানে তোমরা আগেও পড়েছো 4.186 জুল। ঠিক আছে, বা এটাকে আমরা কি বলি, এটাকে আমরা ইকুইভ্যালেন্ট করে দিই 4.2 জুল বলে। 4.2 জুল বলে আমরা অনেক সময় ইকুইভ্যালেন্ট করে দিই। ঠিক আছে, মানে 4.2 জুল অনেকে মনে রাখে, কিন্তু স্পেসিফিকলি মনে রাখবে 4.186 জুল, বোঝা গেল। যাই হোক, এবার 1 পাউন্ড ক্যালোরি মানে কত, 1 পাউন্ড ক্যালোরি মানে হচ্ছে 453.6 জুল। ঠিক আছে, 453.6 ক্যালোরি। এবার তোমাদের একটা কথা বলি, 453.6 ক্যালোরি, ঠিক আছে, 1 পাউন্ড ইকুয়াল টু কত কেজি জানো? 1 পাউন্ড ইকুয়াল টু কত কেজি নয়, গ্রাম বলা ভালো। ঠিক আছে, সেটা কত, সেটা হচ্ছে তোমার 453.6 গ্রাম। 453.6 গ্রাম, এটাই হচ্ছে তোমার 1 পাউন্ড ইকুয়াল টু। তো সেটাই তোমরা মনে রাখবে, 453.6 গ্রাম। আর এখানে ক্যালোরির ক্ষেত্রেও তাই। দেখবে আমরা ছোটবেলায় যখন WWE খেলা দেখতাম, আমার মনে আছে যে এই ক্রিকেট মানে এই যে হতো, আমাদের ছোটবেলায় খুব বিখ্যাত ছিল। এখন আর মানুষ অত দেখে না, বাচ্চারা হয়তো, কিন্তু আমাদের ছোটবেলায় ওই ঘুষোঘুষি খেলাটা কিন্তু আমাদের খুব ভালো লাগতো। WWE, হ্যান ত্যান, এই সমস্ত খেলাগুলো খুব হতো, আর আমরাও দেখতাম। এখানে একটা কথা বলে রাখি, ওই যে WWE খেলা হতো যখন, তখন আমরা দেখতাম বিগ শো বলে একজন ছিল, তার 510 কেজি ওজন হতো। ঠিক আছে, 490 কেজি ওজন হতো। আমি কেজিই বলছি, কিন্তু আমরা ছোটবেলায় অবাক হয়ে যেতাম। আর আমাদের যারা ঠাকুরদা ছিল, আমার এখনো মনে আছে, ঠাকুরদা বলে একজন আর 510 কেজি কোনোদিন ওজন হতে পারে। ঠিক আছে, কিন্তু তখন আমরা বুঝতাম না, ওটা পাউন্ড বলতো, তাই না? এখনো দেখবে ব্রিটিশরা ওদের মানে কারোর দেখবে বলে 210, ঠিক আছে, এগুলো ওরা পাউন্ড বলতো বেসিক্যালি। ঠিক আছে, পাউন্ড মানে কি, 1 পাউন্ড মানে কি, 1 পাউন্ড মানে কি, 1 পাউন্ড মানে 1 কেজির হাফের থেকেও কম। 1 কেজি মানে কত, 1 কেজি মানে 500 গ্রাম, তাই না? 500 গ্রামও নয়, 500 গ্রামের থেকেও একটু কম, 453.6 গ্রাম। মানে 1 পাউন্ড মানে কত, হাফ কেজির থেকেও একটু কম। এইভাবে মনে রাখবে একটা। আর একটা মনে রাখবে, আমি তখন অনেক ছোট, আমাকে যখন মানে তখন আমার এক আর কি স্যার আমাকে পড়াতেন, স্যার নয় জেঠু মতো আর কি। তো তিনি আমাকে যেদিন জিনিসটা প্রথম এই পাউন্ডের সাথে পরিচয় করা, এই WWE খেলা থেকেই হয়েছিল ব্যাপারটা। WWE খেলা আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এরকম
মানে যে ব্যাপারটা এরকম কি, মানে ওজন ওদের অত বেশি কেন, তখন বলেছিল যেটা পাউন্ড, ঠিক আছে, ওটা হচ্ছে পাউন্ড বলা হয়, ওটা কেজি নয়, ঠিক আছে, সুতরাং ওদের ওজন অত বেশি নয় বলে তখন আমরা দুজনে আর কি হিসাব করছিলাম যে কার ওজন তাহলে কতটা। তো আমার যে ওই জেঠু কাম স্যার আর কি, তিনি যেদিন বলছিলেন সেই দিন মানে এরকম পুরো একদম মানে এই ডেটটাও ছিল 4/5/2003, আমার একদম মনে আছে, 4/5/2003। দেখো 453 হয়, মনে আছে এই কারণে ওই দিন রাহুল দ্রাবিড় বলে যে ক্রিকেটার আছে তার বিয়েও হচ্ছিল, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে আমার জিনিসটা মানে 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 তারপর থেকে আমার মানে ব্যাপারটা পুরো মানে আমার ভিতরে ঢুকে গেছে। মানে 1 পাউন্ড ইকুয়াল টু কত, এটা আমি আর জীবনে কোনোদিন বলবো না, তার কারণ হচ্ছে এই 4/5/2003 ওই ডেটটাও ছিল সেই দিন, ঠিক আছে, 4th মে 2003 সাল, বুঝতে পারলে, এই দিন রাহুল দ্রাবিড় যে ক্রিকেটার আছে তার মানে তার বিয়ে হচ্ছিল, আর সেই দিনই আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, বুঝতে পারলে। তখন আমার বয়স কত, তখন হবে 5-6 বছর বয়স। তো ওর পর থেকে ওই 1 পাউন্ড ইকুয়াল টু, আমি জীবনে কোনোদিন ভুলি না, 1 পাউন্ড ইকুয়াল টু কত একদম মনে রাখবে, 1 পাউন্ড ইকুয়াল টু কত 453.6। তার কারণ হচ্ছে এইটা, তার কারণ এটা শুধু এখানে বলে নয়, অনেক জায়গায় তোমার কাজে লাগবে, এত গ্রাম, ঠিক আছে। ঠিক ওই দিনই আমার মনে আছে, আমি ওই দিনই মানে আরেকটা জিনিস শিখেছিলাম, 1 মাইল, 1 মাইল ইকুয়াল টু 1.6 হচ্ছে তোমার ইয়ে কিলোমিটার, 1 মাইল ইকুয়াল টু 1.6 কিলোমিটার। ওই দিন অ্যাকচুয়ালি ওই ডেটটা আর কি, ডেটটা কি 4-5-3, ঠিক আছে, ওই ডেটটা হচ্ছে এই ডেট, এই ডেটে আমরা অনেক ইউনিট সম্পর্কে আমরা জেনেছিলাম, তখন অনেক ছোট আমরা, কিন্তু ওই বেশ ইউনিটের পার্থক্যগুলো আমরা অনেক কিছু শিখেছিলাম, তো তার মধ্যে একটা পাউন্ড ছিল। যাই হোক, নেক্সট চলো, তাপমাত্রা, ঠিক আছে, এই কিছু আমার পার্সোনাল গল্প বললাম ওগুলো, তো আশা করি মানে মনে রাখা নিয়ে দরকার, যে যেভাবে মনে রেখে দিও। তাপমাত্রা কি, তাপমাত্রা মানে হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে, তাপমাত্রা মানে কি, তাপমাত্রা হচ্ছে টেম্পারেচার। এইবার আমরা তাপমাত্রাকে, আমি তোমাদের আগেই বলেছি, তাপ হচ্ছে যদি কারণ হয়, তাপমাত্রা হচ্ছে ফলাফল। এই যে তোমরা এতক্ষণ ধরে কি করছিলে, জলে গরম দিচ্ছিলে, জলে হিট দিচ্ছিলে, আর থার্মোমিটারটা যে বেড়ে যাচ্ছিল, সেটা কি, যেখানে তুমি থার্মোমিটার চুবাচ্ছ বা যেখানে তুমি থার্মোমিটার রাখছো, মাথায় রাখবে তুমি আর তাপ মাপছো না, তুমি তাপমাত্রাই মাপছো, তাই না। তাপ মাপার একক কি, তাপ মাপার একক তো ক্যালোরি, জুল। আর যেই থার্মোমিটার দিচ্ছ মানে কি, তুমি ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন এই সমস্ত মাপতে চাইছো, মানে তুমি তাপমাত্রায় চলে এসছো। তাপমাত্রা তাহলে কি করে, তাপমাত্রা অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে একটা ফিজিক্যাল কজ, যেটা হচ্ছে কি, যেটা ডিসাইড করে দ্য ডিরেকশন অফ দ্য ফ্লো অফ দ্য হিট ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার বডি। যেটা কি করে, যেটা ঠিক করে, ডিসাইড করে এই যে তাপের যে ফ্লোটা হবে, তাপের যে সঞ্চারণটা হবে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা হবে, সেটা কোন দিকে হবে, দুটো ডিফারেন্ট বডির মধ্যে কোন দিকে হবে। মানে ধরো এটা একটা লোহার টুকরো, এটা একটা তামার টুকরো, বা দুটো হচ্ছে লোহার টুকরো, এটা গরম করা হলো, তাহলে এর তাপমাত্রা বেড়ে গেল, তাহলে ডিসাইড কি হবে যে এখান থেকে এই দিকে হচ্ছে তাপ যাবে। এটা কে ডিসাইড করলো, তাপমাত্রা ডিসাইড করলো যে আমরা বেশি আছি, ওদেরকে একটু দিয়ে দাও। তাপমাত্রা হচ্ছে কি বলতো, মানে বর্তমানে মানে তাপমাত্রা হচ্ছে খুব সেই সোশ্যালিস্ট একটা জিনিস, বুঝতে পারলে, একদম পুঁজিপতি মানুষ নয়, মানে মানুষ বলতে পুঁজিপতি জিনিস নয়, খুব সোশ্যালিস্ট জিনিস। সংবিধানে তোমরা পড়েছো সোশ্যালিস্ট, সোশ্যালিস্ট কান্ট্রি কেমন হয়, সোশ্যালিস্ট কান্ট্রি সবসময় বলা হয় যে ইকুয়ালিটির উপরে কাজ করা হবে, তাই না, ইকুয়াল যেন হয়ে যায় সবাই, কেউ বড় হবে না, কেউ ছোট হবে না। তাপমাত্রা ঠিক দেখো সেই জিনিসটাই করে, সমাজতন্ত্র, তাই না। তাপমাত্রা ধরো দুটো বডি এরকম টাচে আছে, এ বেশি গরম হয়ে গেছে, তাপমাত্রা বলবে ঠিক আছে আমি তো অনেক গরম হয়ে গেছি, আমার কাছে অনেক পয়সা কড়ি চলে এসেছে, আমি প্রচুর গরম হয়ে গেছে, ঠিক আছে, টেম্পারেচার আমার বেড়ে গেছে, তাহলে কি করবো, তাপটাকে তাহলে ওদিকে আমরা পাঠিয়ে দিই, যেহেতু ওরা ঠান্ডা আছে। তাহলে তাপমাত্রা কি করছে, তাপমাত্রা ডিসাইড করছে, তাপমাত্রা কি করছে, তাপমাত্রা ডিসাইড করছে, কি করছে, এই যে হিট তার ফ্লোটা কেমন হবে, কোন দিক থেকে কোন দিকে যাবে। সাধারণত কি হয়, সাধারণত হয় হচ্ছে হিট, সাধারণত কি সবসময় হয়, হিট এনার্জি সবসময় কি হয়, সবসময় হচ্ছে ফ্লো করে কোথায়, হায়ার টেম্পারেচার থেকে কি হচ্ছে লোয়ার টেম্পারেচারের দিকে, ব্যাস এইটাই তাপমাত্রা। এইবার হচ্ছে এই টেম্পারেচার তুমি মাপো কিভাবে, আমি বললাম যেখানে থার্মোমিটার তুমি লাগাবে সেটাই টেম্পারেচার মাপবে, থার্মোমিটার দিয়েই তো মাপা হয়। তোমাদের আমি যখন এখানে বাংলায় লিখে দিই তখন ভালো করে মনে করো কি বলেছিলাম, তাপমাত্রায় সেলসিয়াস, ফারেনহাইট, তাই না, এটা সিজিএস ইউনিট, এসআই থেকে কেলভিন, সব তো থার্মোমিটার দিয়ে মাপা হয়, এদিকে থার্মোমিটার ইউজ নয়, এদিকে থার্মোমিটার ইউজ। যাই হোক, এইবার এই যে বিভিন্ন থার্মোমিটার স্কেল আছে, তোমাদের বইয়েতে 5টা স্কেল আপাতত আছে,
সেই 5টা স্কেল সম্পর্কে আমরা জানবো। প্রথম যে জিনিসটা আমরা জানবো, বলছে একটা থার্মোমিটারের দুটো জিনিস জানতে হয়, ঠিক আছে? একটা হচ্ছে কি এলপিএফ, এই এলএফপি, আর একটা কি ইউএফপি। এলএফপি মানে কি লোয়ার ফিক্স পয়েন্ট, আর ইউএফপি মানে কি আপার ফিক্স পয়েন্ট, ঠিক আছে? তো এখানে সবটা পড়তে হবে না, জাস্ট জিনিসটা জানলেই হবে, ঠিক আছে? দেখো প্রথম লাইনে আমি বলে দিচ্ছি একটু, মানে প্রথম লাইনে কি হচ্ছে, টু মেজার দ্য টেম্পারেচার টু ফিক্স পয়েন্ট আর টেকেন অন ইচ থার্মোমিটার। মানে কি হচ্ছে, কোনো তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটারে কি হচ্ছে, দুটো ফিক্স পয়েন্ট আমরা নিয়ে থাকি, দুটো ফিক্স পয়েন্ট। সেই দুটো ফিক্স পয়েন্ট কি, ওই একটা হচ্ছে লোয়ার ফিক্স পয়েন্ট যেটাকে এলএফপি বলা হচ্ছে, একটাকে বলা হচ্ছে আপার ফিক্স পয়েন্ট। লোয়ার ফিক্স পয়েন্ট মানে কি, লোয়ার ফিক্স পয়েন্ট মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট মানে সেলসিয়াস স্কেলের যেটা 0, ঠিক আছে? যেখানে কি হচ্ছে, মানে জল অর আইস পয়েন্ট বলা হয়, ঠিক আছে? ওয়াটার মানে ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার, বা হচ্ছে তোমার আইস পয়েন্ট মানে যেটা একদম নিচে থাকে, মানে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি, যেখানে বরফ জমে যায়, ঠিক আছে? আর কি হচ্ছে, একটা হচ্ছে আপার ফিক্স পয়েন্ট, মানে বুঝতেই পারছো যেখানে বাষ্প হয় 100 ডিগ্রি টেম্পারেচার, সেলসিয়াস স্কেলের নিরিখে যদি আমি বলে থাকি, তাহলে কি বলছে, দ্য আপার ফিক্স পয়েন্ট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার অর স্টিম পয়েন্ট, ঠিক আছে? বয়লিং পয়েন্ট যেখানে বাষ্প হচ্ছে জলটা, মানে জলটা যেখানে ফুটছে, কিংবা হচ্ছে কি যেটা হচ্ছে স্ট্রিম পয়েন্ট, মানে যেখানে হচ্ছে তোমার বাষ্প হচ্ছে। তাহলে একটা কি হয়, যে কোনো থার্মোমিটারের একটা হয় লোয়ার পয়েন্ট, লোয়ার ফিক্স পয়েন্ট, একটা হয় কি, একটা হচ্ছে তোমার আপার ফিক্স পয়েন্ট, এটাকে লাল দিয়ে লিখি। আচ্ছা চলো, তাহলে স্কেল 5টা স্কেল এবার আমরা পড়বো, ঠিক আছে? উপরের ওসব ইংলিশ ওইসব যে লেখাটাকে সব পড়তে হবে না, আমি যেটা বলছি সেটাই ওরা বলছে, এখানে জাস্ট বোঝাটা কাজ, পড়াটা অত কাজ না। এখানে কি বলছে, তাহলে দেখো 5টা স্কেল এখানে বলছে, দেখো সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, এটা তোমরা সবাই জানো, ছোটবেলা থেকে পড়ে আসছো, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল। তারপর আছে রিউমার স্কেল, ঠিক আছে? সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, তারপর আছে রিউমার স্কেল। তারপর আসবে কি কেলভিন স্কেল, আর হচ্ছে র্যাঙ্কাইন স্কেল, ঠিক আছে? কি বললাম, 5টা স্কেল, সেলসিয়াস, ফারেনহাইট তোমরা ছোটবেলা থেকে জানো, কোনো সমস্যা নেই। মাঝখানে শুধু মনে রাখবে রিউমার স্কেল, ঠিক আছে? তারপরে কেলভিন স্কেল, এটাও তোমরা ছোটবেলা থেকে জেনে আসছো। তারপরে আসছে কি, তারপরে আসছে র্যাঙ্কাইন স্কেল। তাহলে এবার তোমরা দেখো, তোমরা ছোটবেলা থেকে এইটাও জানো যে সেলসিয়াস স্কেলের লোয়ার পয়েন্ট কত, 0 হয়, আর আপার পয়েন্টটা কত হয়, 100 ডিগ্রি হয়, এটা তোমরা ছোটবেলা থেকে জানো। মাধ্যমিকে এই প্রশ্নটাও আসতো যে ফারেনহাইট স্কেলের লোয়ার পয়েন্ট কত, 32, আপার কত, 212 ডিগ্রি ফারেনহাইট, এটাও পরীক্ষা আসতো। এইবার যেটা আসছে রিউমার স্কেল, এটা তোমাদের কাছে নতুন, সবার কাছেই নতুন, আমার কাছেও নতুন ছিল যখন এখানে প্রথম পড়ি। রিউমার স্কেল হচ্ছে লোয়ার পয়েন্ট কত, 0, আর আপার পয়েন্ট কত, 80। এটা আমি কিভাবে মনে রাখি, মানে একদম প্রথমে যেভাবে মনে রেখেছিলাম, এখন তো আর ট্রিক লাগে না। ট্রিকটা আমি এই জন্যই বলি যে প্রথম একবার দুবার মাথায় ঢোকাতে প্রয়োজন হয়, যখনই একবার মাথায় ঢুকে যায় না, তখন আর ট্রিকের প্রয়োজন হয় না। এখানে দেখো লিখে রাখে আর, এই যে রিউমারে দেখো আর, ঠিক আছে? রিউমারে কি লেখা থাকে, রিউমারে লেখা থাকে আর। আমি মনে রাখি আমার নাম, আমার নামও তো রাকেশ, আর ফর রাকেশ, ঠিক আছে? আমি একদম যখন মানে কি বলবো, কোনো এক সময় আর কি আমার ওজন তো 0 ছিল। মানব শরীর কি হয়, এক সময় 0 থেকে হাইয়েস্ট ওজন পর্যন্ত যায়, তাই না? মানব যখন মানে সৃষ্টি থেকে কি হয়, মানুষের বডির, আমরা বলি আমাদের এত ওজন হয়ে গেছে, অত ওজন হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু সব তো সবাই তো শুরুটা হয়েছিল 0 থেকেই, 0 থেকে এখন তোমার যেটা ওজন সেটা। আমার যদি সেইভাবে ধরা হয়, আমার ওজন 0 থেকে এই মুহূর্তে আমার ওজন 80 কেজি, এটাই ফিক্স থাকে, বুঝতে পারলে? তো এটাই হচ্ছে ফিক্স থাকে আমার। তাহলে 0 থেকে 80, আমি পুরো রিউমারটাকে আমার নামে মনে রাখি, তার কারণ রিউমারের পাশে শুধু আর লেখা হয়, বুঝতে পারলে? তাহলে 0 থেকে 80, তাহলে লোয়ার পয়েন্ট কত, 0, আপার পয়েন্ট কত, আর ফর রাকেশ, আর ফর রাকেশের ওজন হচ্ছে 80 ডিগ্রি আর, বোঝা গেল? নেক্সট কি আছে কেলভিন। কেলভিনটাও তোমরা জানো, কারণ ছোটবেলায় এটাও তোমাদের পরীক্ষায় আসতো। সেটা কি, আমরা পড়তাম 273, এখানে স্পেসিফিকলি বলছে 273.15, পুরোটাই মনে রাখবে, 273.15টাই মনে রাখবে, তার কারণ পরীক্ষা কিন্তু 15টাও অপশানে থাকে। আর আপার পয়েন্ট কত হচ্ছে এর কেলভিন স্কেলে, সেটা হচ্ছে জাস্ট তার সাথে আর 100 যোগ করে দাও, মানে হচ্ছে 373.15 কেলভিন। একদম শেষে আসছে কে, একদম শেষে আসছে তোমার র্যাঙ্কাইন, ঠিক আছে? র্যাঙ্কাইনে কত আসছে এটা মনে রাখবে, 492। আর এখানে কত মনে রাখবে, এখানে মনে রাখবে হচ্ছে 672। এখানে কিন্তু পাশে আর এ লেখা হয়, আর এ, এত ডিগ্রি আর এ, ঠিক আছে? তাহলে একবার বলে দিই, লোয়ার পয়েন্ট কার, সেলসিয়াস স্কেলের কত, 0, ফারেনহাইট স্কেলের কত, 32 ডিগ্রি ফারেনহাইট, রিউমার স্কেলের কত, 0 ডিগ্রি আর,
কেলভিন স্কেলের কত 273.15 কেলভিন, র্যাঙ্কাইন স্কেলের কত 492 ডিগ্রি আরে। আপার পয়েন্ট চলে আসো, সেলসিয়াস স্কেলের আপার পয়েন্ট কত 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলের আপার পয়েন্ট কত 212 ডিগ্রি ফারেনহাইট, রিউমার স্কেলের আপার পয়েন্ট কত 80 ডিগ্রি মানে রিউমার, কেলভিন স্কেলের আপার পয়েন্ট কত 373.15 কেলভিন, র্যাঙ্কাইন স্কেলের আপার পয়েন্ট কত তোমার হচ্ছে 672 ডিগ্রি র্যাঙ্কাইন বা আরে। এই হলো। এইবারে মাঝখানে কি হচ্ছে, মাঝখানে হচ্ছে এদের মধ্যে গ্যাপ কত, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা ইন্টারভ্যাল বলি। দেখো 0 আর 100 এর মাঝখানে গ্যাপ কত 100, নিজেই বুঝতে পারছো। 32 আর 212 এর মাঝখানে গ্যাপ কত, যদি 212 থেকে 32 বাদ দাও কত হয় 180। এটা তো দেখেই বুঝতে পারছো। 80 আর কত 0 মাইনাস করলে কত হচ্ছে, গ্যাপ হচ্ছে 80। 373.15 মাইনাস 273.15 গ্যাপ কত 100। 672 আরে মাইনাস 492 আরে গ্যাপ কত 180। ভালো জিনিস, একটা জিনিস খেয়াল করো, 100 180, আবার একটা ছেড়ে দাও 100 180, গ্যাপের পার্থক্য দেখছো, 100 থেকে 180, ঠিক আছে, আর এখানে দেখো 100 থেকে 180, জাস্ট একটা মানে গ্যাপ দিয়ে দাও, আর মাঝখানে দেখো শুধু 80, মানে এখানে 100 180 আর 80রই খেলা, বুঝতে পারলে? তাহলে প্রথমটা কি হচ্ছে, 100 থেকে জাম্প মারছে 180 গ্যাপ, মাঝখানে শুধু 80 আছে, আবার 100 থেকে 180। এইবারে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাবসোলুট জিরো, মানে পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা দেখো তোমাদের এখানে 5টাই মনে রাখতে হবে না, আমি তোমাদের একটা মনে রাখতে বলবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এইটা। পরম শূন্য উষ্ণতা এইটা এবং এইটা। পরম শূন্য উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াসে, বহুবার পরীক্ষা আছে, আমি দেখো আগেও স্টার মেরে রেখেছি, -273.15 ডিগ্রি সেলসিয়াস, এইটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা, বহুবার অ্যাবসোলুট জিরো, বহুবার পরীক্ষা এসছে। আর একটা কি আছে, কেলভিনে দিয়ে দেয়, কেলভিন হচ্ছে 0 ডিগ্রি কেলভিন। এই দুটো তোমাকে মনে রাখতেই হবে, বাকিগুলো মনে রাখো ছাই না রাখো অতটাও ইম্পর্টেন্ট নয়, তবুও বলে দিই। দেখো র্যাঙ্কাইন ও 0 আরে, এটা কেলভিনের সাথেই মনে রাখবে, 0 ডিগ্রি কেলভিন 0 ডিগ্রি র্যাঙ্কাইন, পাশাপাশি আছে 0 0, তাহলে ওটাও হয়ে গেল তোমার। তাহলে পড়ে আছে কে, পড়ে আছে ফারেনহাইট। ফারেনহাইট আর হচ্ছে তোমার রিউমার। ফারেনহাইটে কত -459.6 ডিগ্রি ফারেনহাইট, -459.6 ডিগ্রি ফারেনহাইট। আর রিউমার স্কেলে কি আছে, রিউমার স্কেলে আছে হচ্ছে -218.4 ডিগ্রি রিউমার। এইগুলো হচ্ছে মনে রাখতে হবে, বেসিক্যালি তোমার এইটা আর এইটা মনে রাখলেই কাজ হয়ে যাবে। নেক্সট, এবার এদের মধ্যে রিলেশন বার করছে, প্রত্যেকটার মধ্যে রিলেশন বার করছে, সেই রিলেশন মানে আমার অতটাও মানে মনে রাখা মানে কিভাবে এসছে সেটা আমার জানার দরকার নেই। আমি যদি এখান থেকে শুধুমাত্র এইটুকু মনে রাখতে পারি তাহলেও কিন্তু আমার কাজ হয়ে যাবে, শুধু এইটুকু মনে রাখলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে। তো যাই হোক, এখানে দিয়েছে, তাও আমি জিনিসটা একটু বলে দিই। প্রথমে কিভাবে রিলেশনটা শিপটা ওরা বার করেছে দেখো, প্রথমে স্কেলের নামটা দিয়েছে সব কজনার, স্কেলের নাম মাইনাস হচ্ছে তাদের লোয়ার পয়েন্ট LFI, লোয়ার ফিক্স পয়েন্ট, মানে লোয়ার ফিক্স পয়েন্ট LFP হবে। প্রথমে স্কেলের নাম দিয়েছে, তারপর লোয়ার ফিক্স পয়েন্ট দিয়েছে, আর তারপরে কি দিয়েছে, গ্যাপ দিয়েছে, মানে আপার স্কেল আর লোয়ার স্কেলের গ্যাপ। যেমন দেখো স্কেলের নাম সেলসিয়াস, তাই জন্য সি দিয়েছে, তার লোয়ার পয়েন্ট কত 0, আর সেলসিয়াস আর ফারেনহাইটের গ্যাপ কত ছিল 100 না, তাহলে দেখো নিচে কত দিয়েছে, নিচে দিয়েছে 100। ইকুয়াল টু দেখো ফেস স্কেলের নাম কত, ফারেনহাইট এর স্কেলের নাম, মানে ফারেনহাইট হচ্ছে তোমার লোয়ার পয়েন্ট কত 32, আর গ্যাপ কত হয় 180। তারপর আছে রিউমার, রিউমার স্কেলের নাম রিউমার আর দিয়েছে, রিউমারের লোয়ার পয়েন্ট কত 80 দিয়েছে, আর রিউমারের গ্যাপ কত 80 দিয়েছে। এবার চলে আসো কেলভিন, কেলভিন স্কেলের নাম প্রথমে দিয়েছে স্কেলভিন, মাইনাস কত লোয়ার পয়েন্ট, লোয়ার পয়েন্ট কত দিয়েছে 273, ওটা 0.15 দিলে আরো ভালো হতো, কিন্তু যাই হোক ওরা 273 দিয়েছে, আর নিচে গ্যাপ কত আছে 100। তারপরে চলে এসো র্যাঙ্কাইন, স্কেলের নাম প্রথমে দিয়েছে দেখো আরে, তারপর লোয়ার পয়েন্ট দিয়েছে 492, তারপর নিচে গ্যাপ কত দিয়েছে 180। আমি তোমাদের তখনও বলেছিলাম 100 থেকে 180,
তারপরে কি, তারপরে ফের একদম শেষে 100 থেকে 180, মাঝখানে শুধু 80। গ্যাপগুলো দেখো, সব গ্যাপগুলো হয়ে গেল। আর উপরে কি থাকবে, উপরে সবাইয়ের নাম থাকবে, উপরে সবাইয়ের নাম থাকবে, এবং তার সঙ্গে তাদের লোয়ার পয়েন্টটা মাইনাস হবে। ঠিক আছে, এইবার আমরা কি জানি, ইকুয়াল থাকলে যাদের মাথায় ঢুকছে না এরপরে তারা ঢুকিও না, তার কারণ আমি ফাইনাল রেজাল্টটা বলে দেবো, সেটুকুলেই হয়ে যাবে। যারা বুঝতে চাইছো তারা এটা দেখো। এইগুলো কি হচ্ছে, এইগুলো পুরো 20 দিয়ে কেটে যাবে, নিচের গুলো 20 দিয়ে পুরো কেটে যাবে। 20 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে, এটা 20 দিয়ে কাটলে কত হচ্ছে 5, এটা কত হচ্ছে 9 20, এটা কত 4, এটা কত 5, এটা ফের 9। মানে বেসিক্যালি এই যে গ্যাপটাকে, এই যে উপরের যে গ্যাপটাকে আছে সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, ডেল্টা দিয়ে, সেই স্কেলের নাম দিয়ে প্রকাশ করতে পারি, যেটা এরা এখানে করেছে, ডেল্টা সি, ডেল্টা এফ, ডেল্টা আর, ডেল্টা কে, ডেল্টা আর এ। মানে কি উপরের যে ওই নাম্বারটা C-0 বলো, F-32 বলো, R-0 বলো, K-273 বলো, RA-492 বলো, এই যে গ্যাপটাকে ডেল সি, ডেল এফ, ডেল আর, ডেল কে, ডেল আর এ, এই দিয়েও প্রকাশ করা যায়। এবং কাটাকুটি করে কি এসছে 5 9, তারপর 4, ফের আবার 5 9, 20 দিয়ে কাটাকুটি করার পরে এইটা এসছে। আমি বলবো এই সব মুখস্থ না করে তোমরা এইটা মুখস্থ রাখবে, তাহলেই হবে। ওই যে আমি একটু জুম করি ব্যাপারটা, এইটা মুখস্থ রাখবে, এত কিছু উপরে সমস্ত কিছু ভুলে যাও। তার কারণ এই জিনিসটা শুধুমাত্র তোমার কাজে লাগবে কনভারসেশনের ক্ষেত্রে। ঠিক আছে, এত ডিগ্রি সেলসিয়াস হলে কত ডিগ্রি ফারেনহাইট হয়, এত ডিগ্রি হলে এইটা কত ডিগ্রি হয়। সুতরাং এই কনভারসেশনের জন্য উপরের গুলো কিন্তু বেকার লাগে না। সুতরাং বইয়েতে আছে বলে আমি বলে দিয়েছি, তোমরা জাস্ট এই জিনিসটা দেখো, আশা করি এখান থেকেই তোমাদের কমন চলে আসবে। কি হচ্ছে, প্রথমে মনে রাখবে C/5 M-32/9। ঠিক আছে, এইটা তোমরা ছোটবেলা থেকে মুখস্থ করে আসছো, তোমাদের সেই মাধ্যমিকের সময় থেকে তোমরা মুখস্থ করে আসছো। ঠিক আছে, C/5 ইকুয়াল টু F-32/9, এটা তোমরা মাধ্যমিকের সময় থেকে মুখস্থ করছো। ঠিক আছে, মাঝখানে মনে রাখবে রচা। ঠিক আছে, আমি যেভাবে মনে রাখি মাঝখানে হচ্ছে রচা। ঠিক আছে, এগুলো আমার ট্রিক। সত্যি কথা বলতে প্রথম দিকে যখন পড়তাম মুখস্থ হতো না, উল্টো পাল্টা যা মাথায় আসতো সেগুলো মাথায় চিপকে চিপকে মুখস্থ করতাম, এখন কিন্তু পুরোটা মুখস্থ হয়ে আছে, তাই না? সুতরাং তোমাদেরও হবে, আমার এখানে এত ছেলে মেয়ে পড়ে তাদেরও হয়। একদম কোনো জিনিসকে না সঙ্গে সঙ্গে জিনিসটাকে একদম বহিষ্কার করে দেবো না যে এসব কি হচ্ছে, এত ট্রিক এত ট্রিক। আর এই ট্রিকটা এই কারণেই যেন একবার মাথায় ঢুকে যায়, ঢুকে গেলে এত ট্রিকটা লাগছে না। বুঝতে পারলে? তাহলে প্রথমটুকু তো তোমরা জানো, C/5 ইকুয়াল টু F-32/9, তারপর রচা খাও একটু, তাই না? জ্বর হয়েছে তো, এত থার্মোমিটার যখন তোমার গায়ে দেওয়া হচ্ছে, হয় না, এগুলো কি সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, মানে তোমার থার্মোমিটার স্কেল এত দেওয়া হচ্ছে মানে কি তোমার জ্বর হয়েছে, তাই না? তখনই তো থার্মোমিটার স্কেলগুলো দেওয়া হয়। তাহলে C/5 F-32/9, এটা স্কুলে সারা জীবন পড়ে এসছো, এত স্কেল কেন দিচ্ছ? তোমার জ্বর হয়েছে, জ্বর হলে কি হবে, রচা খাবে, R/4, র চা। ঠিক আছে, এরপরে কি হবে, এরপরে মনে রাখবে K-273/5, K-273/5 ইকুয়াল টু RA-492/9, RA-492/9। ঠিক আছে, এইটা একটু মনে রাখবে। আর এবারে একটা কথা বলি, যদি একান্তই না মনে থাকে তাহলে শুধুমাত্র এইটুকুই মনে রাখবে যেটা তুমি মাধ্যমিকে মনে রেখেছো। তার কারণ কি, তোমাকে শুধু এই কনভারসেশনটাই দেবে, কিংবা এর থেকে এইটা দেবে, আর এইটার জন্য তোমার বেশি কিছু করতে লাগে না। সুতরাং মাধ্যমিকেরটাও যদি মনে রাখতে পারো তাও হবে, কারণ এর বাইরে এখনো পর্যন্ত পরীক্ষায় যায়নি। কিন্তু রিলেশনশিপের ব্যাপার হয়তো পরীক্ষায় চলে আসতে পারে, তাই জন্য পুরোটা আমি বলে দিলাম, আর বইয়েতেও লিখেছে। এইবার দেখো এখানে কয়েকটা জিনিস আছে। কি বলছে, সেলসিয়াস ওয়াজ ইনিশিয়ালি নোন অ্যাজ সেন্টিগ্রেড। এই যে সেলসিয়াস স্কেল, তাকে আমরা ইনিশিয়ালি কি বলতাম, সেন্টিগ্রেড বলতাম। আর একটা জিনিস দেখো, খুব ভালো জিনিস, এটা পরীক্ষাতেও এসেছিল, হোয়াইল এক্সপ্রেসিং টেম্পারেচার অন কেলভিন, কেলভিন স্কেলের টেম্পারেচার বলার সময় এই যে ডিগ্রি, এটা ইউজ আমরা করি না। ভালো করে একটা জিনিস খেয়াল করো, এই যতবার কেলভিন কথাটা এসছে ততবার দেখো ডিগ্রি কথাটা ইউজ হয়নি। তুমি নিজেও খেয়াল করেছো কি জানি না, দেখো এখানে ডিগ্রি সেলসিয়াস এসছে 100 ডিগ্রি সেলসিয়াস, 212 ডিগ্রি ফারেনহাইট, 80 ডিগ্রি হচ্ছে তোমার আর, 672 ডিগ্রি আর এ, ভালো করে খেয়াল করো, 373.15 কে, এখানে দেখো 0 কে, বাকি সবগুলোই দেখো ডিগ্রি লেখা, বাকি সবগুলোই দেখো ডিগ্রি লেখা, এখানে দেখো শুধু 0 কে, বাকি সবগুলোই দেখো ডিগ্রি লেখা, এখানে দেখো শুধু কে। এই কে যখন ইউজ করা হয় তখন কি হয়, তখন কিন্তু আমরা ডিগ্রিটা ইউজ করি না, এটা পরীক্ষায় কোশ্চেনও এসেছিল। এইবার দেখো কি বলছে, ফ্রিজিং পয়েন্ট অফ মার্কারি কত, -39 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, -39 ডিগ্রি সেলসিয়াস। হেন্স, তাই জন্য আমরা কি করি, ফ্রিজিং পয়েন্ট কত, -39 ডিগ্রি সেলসিয়াস, তাই জন্য আমরা কি করি, মেজার টেম্পারেচার। আচ্ছা,
আমি একটা কথা বলি, ওটা পরে আসছি, এখান থেকে একটা কথা বলি। তোমাদের পরীক্ষায় ছোটবেলায় একটা প্রশ্ন আসতো যে আমরা মানে থার্মোমিটারে জলের বদলে পারদ কেন ব্যবহার করি। ছোটবেলায় একটা প্রশ্ন আসতো, যখন তোমরা 9-এ পড়তে তখন একটা প্রশ্ন আসতো, থার্মোমিটারে মানে সেলসিয়াস মানে আমাদের যে থার্মোমিটার ইউজ করা হয় সেখানে ভিতরে পারদ থাকে কেন, জল থাকে না কেন? তখন আমরা বলতাম কি, তার কারণ জলের যে ওই যে তোমরা আপার ফিক্স পয়েন্ট, যেটা তোমরা পড়লে এক্ষুনি, আপার ফিক্স পয়েন্ট বা জল কি হয় 100 ডিগ্রিতে কি হয়, বাষ্প হয়ে যায়। তাহলে এবার আমাদের শরীরে জ্বর হলেই তো 102 জ্বর হয়ে যায়, তাহলে জলটা দিয়ে আমি করবো কি? জল তো কাজই লাগে না, কারণ 100-র পরেও তো বাষ্প হয়ে যাবে। কিন্তু আমার ধরো 102 জ্বর, 101 জ্বর, তখন কি হবে? তখন তো আমার প্রয়োজন যে 100 মানে যে এমন একটা থার্মোমিটার লাগবে যেটা ওর উপরে গেলেও আমার কাজে দেবে। এবং আরেকটা কি হয়, জল যখন তুমি নিচে আসবে 100 ডিগ্রি টেম্পারেচার, মানে লোয়ার ফ্রিজিং পয়েন্ট, জল যখন নিচে আসবে 100 ডিগ্রি টেম্পারেচারে আসবে, 0 ডিগ্রি টেম্পারেচার আসবে, তখন কি হবে? জলটা বরফ হয়ে যাবে। এবার জলটা বরফ হয়ে গেলে মুশকিল, তার কারণ ও আর কিন্তু মাপতে পারবে না, তাই না? কিন্তু সেই জায়গায় যদি আমরা মার্কারি বা পারদ ইউজ করি তখন কি হচ্ছে, -39 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এত নিচে তো যাবে না টেম্পারেচার মাপার সময় আমরা যে সমস্ত টেম্পারেচার মেপে থাকি, তাহলে ঠিক আছে, এবং আপার পয়েন্টেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু ধরো তুমি ইন্ডিয়াতে তো ঠিক আছে, ধরো রাশিয়ায় গেলে, রাশিয়ার টেম্পারেচার তো অনেক নেমে যায়। এবার সেখানে কি হচ্ছে, সেখানে ওরা মার্কারিও ইউজ করছে না, সেখানে কি করছে, সেখানে ওরা অ্যালকোহল থার্মোমিটার ইউজ করছে। তার কারণ কি? তার কারণ অ্যালকোহলের ফ্রিজিং পয়েন্ট -115 ডিগ্রি সেলসিয়াস, অনেকটা নিচে চলে যায়। সুতরাং রাশিয়ায় কি করছে, ওরা মার্কারি বা হচ্ছে পারদ ইউজ করছে না, ওরা অ্যালকোহল ইউজ করছে। এইবারে তোমাদের একটা অঙ্ক মাঝে মধ্যে পরীক্ষা আছে, যেটা তোমাদের বইয়েতে নেই, আমি করে দিচ্ছি। বলা হয় কোন টেম্পারেচারে ফারেনহাইট এবং ডিগ্রি সেলসিয়াস সমান হয়। কোন টেম্পারেচারে ফারেনহাইট এবং ডিগ্রি সেলসিয়াস সমান হয়? এটা অনেকেই মুখস্থ করে রাখে, -40 ডিগ্রি। -40 ডিগ্রিতে ফারেনহাইট এবং ডিগ্রি সেলসিয়াস সমান হয়, ঠিক আছে। এটা সবসময় যে মুখস্থ করার ব্যাপার তা নয়, তুমি অঙ্ক করেও করতে পারতে। তুমি এক্ষুনি কি রিলেশন পড়েছিলে? C/5 ইকুয়াল টু F-32/9, এটা তুমি পড়েছিলে। এই যে রিলেশনশিপটা তুমি পড়েছিলে, এবার কি বলছে, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল দুটোই সমান হবে। মানে আমি ধরে নিলাম সেলসিয়াস স্কেলও এক্স হবে, ফারেনহাইট স্কেলও এক্স হবে। তাহলে কি হচ্ছে, x/5 ইকুয়াল টু x-32/9। এবার তুমি যদি ক্যালকুলেশন করো কত হচ্ছে, এইটার সঙ্গে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 9x, আর এইটার সঙ্গে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 5x, আর এইটা যদি করি তাহলে কত হচ্ছে 5 দুগুণে 10, 3 5 15 16। তাহলে এবার এইটা এপারে আসলে কত হচ্ছে 4x ইকুয়াল টু এইটা। এবার 4-এর সাথে যদি তুমি কাটো -40, তাহলে x ইকুয়াল টু কত, -40 ডিগ্রি। দেখো তুমি অঙ্ক করেও বের করতে পারলে জিনিসটা। এইভাবে তোমাদের হয়তো দিয়ে দেবে যে সেলসিয়াস স্কেলে 32 ডিগ্রি, তাহলে ফারেনহাইট স্কেলে কত ডিগ্রি, তোমাদের এই ফর্মুলায় বসাতে হবে তখন। C/5 F-32/9, তাহলে সেলসিয়াস স্কেলে 32 মানে সেলসিয়াসের জায়গায় 32 বসিয়ে দেবে, তাহলে এফটা তুমি ক্যালকুলেশন করে বের করে দেবে। বুঝতে পারলে? তো এই সমস্ত জিনিসগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। এই সমস্ত সলভগুলো, যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কিভাবে কনভার্ট করে, ফারেনহাইট থেকে সেলসিয়াসে কিভাবে কনভার্ট করে, এগুলো তোমাদের জানতে হবে। কারণ রেলের পরীক্ষাটা কিন্তু এরকম কোশ্চেন দেয়, ঠিক আছে। এইবারে ধরো এখানে তো আমি এত কিছু করাতে পারবো না, এখানে ধরো আমি আরো 5-10টা প্রবলেম করালে ভালো হতো, কিন্তু ভিডিও অনেক বড় হয়ে গেলে লোকজন দেখে না, আমি নিজেও দেখেছি। তো তোমরা কি করবে, তোমরা যদি মনে হয় যে এই কনভারসেশনটা তোমার কাছে, যারা জানে তারা জানে, যাদের মনে হচ্ছে না আমার আরেকটু জানলে ভালো হয়, তারা কি করবে, তারা ইউটিউবে লিখবে, যে কোনো একটা ইউটিউব ভিডিও লিখবে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্সন, ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্সন, দেখবে ওরা এইভাবেই করিয়ে দিচ্ছে, ঠিক আছে। সুতরাং জানার ইচ্ছা থাকলে সব জানা যাবে। এবার রেঞ্জ অফ দ্য থার্মোমিটার, ডিফারেন্ট থার্মোমিটার, এইসব পরীক্ষা জীবনে আসে না, কোনোদিন লাগবেও না, বেকার পড়ে মাথা পড়িও না, ঠিক আছে। এই জিনিসটাও পরীক্ষায় আসে না, শুধুমাত্র এই জিনিসটা মনে রাখবে, পাইরোমিটার। কি হয়, সূর্য টুর্য ওদের টেম্পারেচার মাপা হয়, মানে কি বলছে, বিশাল হাই টেম্পারেচার যেগুলো জিনিস, সেইগুলো টেম্পারেচার মাপা হয় পাইরোমিটার। পুরোটা পড়ার দরকার নেই, আমি তাও ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে যাচ্ছি, ঠিক আছে। কি বলছে, হোয়েন, ইম্পর্টেন্ট নয় মানে এমনি যেগুলো মানে তাও আমি বলে যাচ্ছি, হোয়েন আ বডি এট আ হাই টেম্পারেচার, ঠিক আছে, এটা কি হচ্ছে, এটা হচ্ছে ব্রাইটলি হচ্ছে গ্লো করে, ঠিক আছে। এবার কি হচ্ছে, ও হচ্ছে কালার ইমিটেট করে, বিভিন্ন কালার অফ রেডিয়েশন ইমিটেট করে, ঠিক আছে। ওই রেডিয়েশনকে ডিটেক্ট করে, ঠিক আছে, ওদের যে সম্পর্ক আছে, এসব কিচ্ছু জানতে হবে না, পরীক্ষায় জীবনে আসবে না। ওদের যে সম্পর্ক আছে, মানে ওই যে মানে ওই রেডিয়েশনের সাথে টেম্পারেচারের যে সম্পর্ক, সেইগুলোকে ক্যালকুলেট করে আমরা যেটা করি, তার টেম্পারেচার কত সেটা আমরা মাপি। মানে ভাবো, এই যে পাইরোমিটার মানে হাই টেম্পারেচার মাপার জন্য,
হাই টেম্পারেচার মাপার জন্য। হাই টেম্পারেচার মানে ওর মানে এখানে বলে দিচ্ছে দেখো 800-র নিচে মানে 800°C নিচে ও মাপতে পারে না, ঠিক আছে? মানে 800 বলে এ বলছে, দেখো প্রথম কথা হচ্ছে এ যে বডিটা মাপবে, দিস থার্মোমিটার ইজ নট পুট ইন দ্য কন্ট্যাক্ট অফ দ্য বডি, মানে এ যে জিনিসটা মাপবে, যার টেম্পারেচার মাপবে তার কন্ট্যাক্টে যাবে না। মানে ভাবো এখানে একটা এরকম মানে লোহা ধরো গলছে, ধরো এখানে 3000°C আছে, তো প্রথম কথা এটা কে মাপবে? তুমি কোন থার্মোমিটার দেবে? ও তো গলে যাবে, পুড়ে যাবে। তো তখন এই পাইরোমিটার দেওয়া হবে। পাইরোমিটারটা কোথায় দেওয়া হবে? পাইরোমিটারটা এখানে দেওয়া হবে, অনেকটা দূরে থাকবে। তার কারণ কি? এ এত ডিগ্রি টেম্পারেচার, এ হচ্ছে কি হচ্ছে, এ হচ্ছে রেডিয়েশন ইমিটেট করে, ঠিক আছে? এই যে রেডিয়েশন ছাড়ে, রেডিয়েশন যখনই ছাড়বে ওই রেডিয়েশন থেকে ওর সম্পর্ক দিয়ে ও বলে দেবে যে এর টেম্পারেচার 3000°C, ঠিক আছে? এইবার রেডিয়েশন ছাড়ার জন্য একটা মিনিমাম টেম্পারেচারে যেতে হবে, 800°-র উপরে যেতে হবে, তারপরেই তো রেডিয়েশন ফেডিয়েশন ছাড়তে পারবে, তা নাহলে ছাড়তে পারবে না। সুতরাং পাইরোমিটার 800 মিটারের নিচে কিন্তু কাজই করে না। তো অত কিছু মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবে এটা পাইরোমিটার, যেটা হাই টেম্পারেচার বস্তুর হচ্ছে তোমার কি করে মানে এ মাপে, ঠিক আছে? উষ্ণতা বা হচ্ছে টেম্পারেচার মাপে। বুঝে গেল? তো আজকে এই পর্যন্তই থাক, এটা আমি পার্ট 1 হিসাবেই শেষ করলাম, ঠিক আছে? তার কারণ এখানে বোঝানোর জিনিস আছে, ঠিক আছে? এই 2-1 পাতা দেখলে মনে হয় যে 2-4টে পাতা, কিন্তু আমার মনে হয় এগুলো বোঝার জিনিস আছে, কারণ একবার বুঝলে আর পড়তে লাগবে না, বুঝতে পারলে? তা নাহলে কিন্তু বারবার পড়ে মানুষ, বারবার ভোলে। তো তোমরা, আমি আশা করি যেভাবে পড়িয়েছি বা পড়ানোর চেষ্টা করি তাতে তোমরা বুঝতে পারো। আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি তাহলে আবার নেক্সট ভিডিও যখন আসবে তখন আমি তার সাথে ওটা এক্সপ্লেন করে দেবো। তো আজকে এই পর্যন্তই থাক, তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই।